পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে লম্বা গাছটি হচ্ছে হাইপেরিয়ন ট্রি, যা লম্বায় প্রায় 116 মিটার বা 380 ফুটেরও বেশি। 25 আগস্ট 2006 সালে ক্রিস টেইলর যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে গাছটি আবিষ্কার করেন। তবে আপনি যদি এখন গাছটি দেখতে যেতে চান, তবে আপনাকে 6 মাসের কারাদণ্ড এবং $5,000 জরিমানা দিতে হবে। হাইপেরিয়ন ট্রি ছাড়াও পৃথিবীতে এমন অতিকায় লম্বা গাছের সংখ্যাও কিন্তু কম নয়। এখন প্রশ্ন হলো, গাছেরা এত লম্বা হয় কেন? তাদের উপরে কি পৃথিবীর মধ্যাকর্ষণ বল ঠিকমতো কাজ করে না? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লম্বা হবার জন্য গাছের ভেতর কি কি শারীরবৃত্তীয় ঘটনাগুলো ঘটে থাকে, আর হাইপেরিয়ন গাছের মতো এত লম্বা গাছ কিভাবে মাটি থেকে পৃথিবীর মধ্যাকর্ষণকে বড় আঙুল দেখিয়ে পানি গাছের চূড়ায় পর্যন্ত পৌঁছায়। তো চলুন শুরু করা যাক। দেখেন, গাছেরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো, পানি আর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে। তাই হয়তো সূর্যের আলো নিরবিচ্ছিন্নভাবে শোষণ করার জন্য গাছের কাণ্ড লম্বা হয়। কিন্তু না, খাদ্য তৈরির প্রায় পুরো ঘটনাটি ঘটে গাছের পাতায়। আর তাছাড়া কাণ্ড বেশি লম্বা হলে মাটি থেকে পানি পাতা পর্যন্ত নিয়ে যেতে তো অনেক শক্তি খরচ হবে। কিন্তু তবুও গাছের কাণ্ড এত লম্বা হয় কেন? উত্তরটি পাবার আগে ভাবুন তো, যদি এমন হতো একটি বনের সব গাছ সমান দৈর্ঘ্যের, তাহলে সবগুলো গাছই সমান পরিমাণ সূর্যের আলো গ্রহণ করত। কিন্তু কাল্পনিক এই দৃশ্যটি স্থিতিশীল নয়, কারণ একটি গাছ যদি অন্যদের চাইতে সামান্য লম্বা হয়, তবে বাকি গাছগুলো সরাসরি সূর্যের আলো পাবে না। এ কারণে তারাও লম্বা হবার প্রতিযোগিতা শুরু করবে। এছাড়াও গাছদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। একটি গাছ যত লম্বা হবে, মাটি থেকে পানি শোষণ করতে তার তত বেশি শক্তি খরচ করতে হবে। কিন্তু এটারও একটি নির্দিষ্ট সীমা আছে। আপনি যদি উঁচু কোনো স্থানে দাঁড়িয়ে একটি লম্বা নল দিয়ে পানি চুষতে থাকেন, তাহলে পানি 10 মিটারের বেশি উচ্চতায় উঠবে না। তাহলে 100 মিটার দৈর্ঘ্যের গাছেরা কিভাবে কাণ্ডের শীর্ষ পর্যন্ত পানি পরিবহন করে? উত্তর হিসাবে অনেকেই ট্রান্সপিরেশন বা প্রস্বেদনের কথা বলে থাকেন। উদ্ভিদ মাটি থেকে যে পরিমাণ পানি শোষণ করে, তার 95% পানি বাষ্পাকারে বের করে দেয়, যাকে বলে প্রস্বেদন। যেহেতু উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তাই একটি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়, ফলে পানি কাণ্ড বরাবর ওপরের দিকে উঠতে থাকে। কিন্তু তবুও এর মাধ্যমে 10 মিটারের বেশি উচ্চতায় পানি উঠতে পারার কথা নয়। বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য এই চিত্রটি লক্ষ্য করুন। পানি ভর্তি একটি পাত্রে রাখা এই টিউবের ওপরের অংশটি খালি মনে হলেও আসলে সেটি বাতাস দিয়ে পরিপূর্ণ। এখন যদি এই বাতাসকে বের করে ফেলা হয়, তাহলে এখানে একটি শূন্যস্থান তৈরি হবে। এদিকে পৃথিবীর বায়ুমণ্ডল তো পাত্রটির ওপর চাপ প্রয়োগ করছে, ফলে পাত্রের পানি টিউব দিয়ে ওপরের দিকে উঠতে শুরু করবে। এভাবে পানি ঠিক কত উচ্চতায় উঠবে সেটি এই সূত্রের মাধ্যমে জানা যায়। এটি হলো পাত্রের ওপর পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপ, এটি পানির ঘনত্ব এবং এটি হলো অভিকর্ষ ত্বরণ। এখন মানগুলো এখানে বসিয়ে কাটাকাটি করলে উচ্চতা পাওয়া যাবে 10.3 মিটার। চিত্রে আমরা যে টিউবটির কথা বলেছিলাম, গাছের ক্ষেত্রেও এমন একটি টিউব মাটি থেকে কাণ্ড পর্যন্ত পানি পরিবহনের কাজে নিয়োজিত আছে। একে বলে জাইলেম। অর্থাৎ প্রস্বেদনের ফলে জাইলেমে একটি সাকশন তৈরি হলেও সেটি 10 মিটারের বেশি উচ্চতায় পানিকে উঠাতে পারবে না। তাহলে এখন উপায়? আরেকটি সম্ভাব্য উত্তর হতে পারে অসমোটিক প্রেসার বা অভিস্রবণীয় চাপ। শেকড়ের ভেতরের লবণাক্ত দ্রবণের ঘনত্ব বাইরের ঘনত্বের চাইতে বেশি বলে পানি অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদে প্রবেশ করবে। কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে, যেখানে মাটিতে থাকা পানি এতটাই লবণাক্ত যে পানি বরং উল্টো পথে উদ্ভিদ থেকে বের হয়ে যাওয়ার কথা, ফলে এই উদ্ভিদগুলোর পানি শোষণের জন্য বাড়তি চাপের প্রয়োজন হবে। তাহলে সমাধান কি? আসলে সমাধান লুকিয়ে আছে নেগেটিভ প্রেসারের ভেতরে। গ্যাসীয় পদার্থপূর্ণ একটি পাত্র থেকে সমস্ত গ্যাস বের করে দিলে ভেতরের চাপ একেবারে শূন্য হয়ে যাবে। কিন্তু তরলের ক্ষেত্রে এখানে শূন্যের চাইতেও কম চাপ, মানে ঋণাত্মক চাপ তৈরি হয়। কোষপ্রাচীরের ছিদ্র দিয়ে পানির বাষ্পীভবনের সাথে সাথে ভেতরে গড়ে -15 অ্যাটমসফিয়ার চাপ সৃষ্টি হয়। এখানে খেয়াল করুন, কোষপ্রাচীরের ছিদ্রটির ওপর বায়ু 1 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করছে, এর সাথে আরও -15 অ্যাটমসফিয়ার চাপ যুক্ত হচ্ছে। মাত্র 2.5 ন্যানোমিটারের ছিদ্রগুলো এই চাপ অনায়াসেই সহ্য করতে পারে।
এখন গাছের চূড়া থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকলে চাপও -15 থেকে বাড়তে বাড়তে স্বাভাবিক হয়ে যায়। ফলে গাছের শিকড় এবং কাণ্ডের মধ্যে একটি বিশাল চাপের পার্থক্য তৈরি হয়। ফলে পানি জাইলেম টিউবের মধ্য দিয়ে উপরের দিকে উঠতে থাকে। কিন্তু আপনি যদি একটি টিউবের মধ্যে -10 অ্যাটমসফিয়ারের বেশি চাপ তৈরি করতে যান, তাহলে তো পানি ফুটতে শুরু করবে। হ্যাঁ, কারণ টিউবটির মধ্যে আগে থেকেই থাকা বাতাসের অণু পানিকে গ্যাসে পরিণত হতে সাহায্য করবে। কিন্তু জাইলেমটি একটি পারফেক্ট ভ্যাকুয়াম। এর ভেতরে আগে থেকে কোনো বাতাসের অণুই থাকে না। এটি শুরু থেকেই পানি দিয়ে পূর্ণ থাকে এবং বাতাস না থাকার কারণে পানির অণুগুলো একটি মেটাস্টেবল লিকুইড অবস্থায় থাকে। ফলে কোনো ধরনের সমস্যা ছাড়াই পানি 100 মিটারের চাইতেও বেশি উচ্চতায় উঠতে পারে। এখন প্রশ্ন হলো, গাছের এত পানির প্রয়োজনটা কি? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গৃহীত পানির মাত্র 1% ব্যবহৃত হয়, আর গাছের বৃদ্ধির জন্য মাত্র 5% পানি প্রয়োজন। তাহলে বাকি 95% পানির প্রয়োজনটা কি? জানলে অবাক হবেন, বাকি 95% পানি গাছ মাটি থেকে গ্রহণ করে শুধুমাত্র পাতা দিয়ে বের করে দেওয়ার জন্য, আর সেটাও শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের কয়েকটি অণু গ্রহণের জন্য। কার্বন ডাইঅক্সাইডের একটি অণু গ্রহণের জন্য গাছ এমন শত শত পানির অণু এমনিতেই বের করে দেয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।